আমি জন্মেছি মাইনরিটিতে। আমার শৈশব কাটছে মাইনরিটিতে। আমার কিশোর কাটছে মাইনরিটিতে। আমার যৌবন কাটছে মাইনরিটিতে। আমি হয়তো মারাও যাব মাইনরিটিতে। হ্যাঁ, এই মাইনরিটি সেই হিন্দু মাইনরিটি না। এই মাইনরিটি কোনো ধর্মের আধারে না। এই মাইনরিটি একটা অন্য জিনিস, যেটা সবাই ফিল করতে পারে না, সবার কপালে জুটেও না। আমি যে পাড়ায় বড় হয়েছি বা যে জায়গায় জন্ম হয়েছি, প্রথমে তো সেই জায়গাটা বলি। সেখানে আমার আশেপাশে কেউ ছিল না। মা ছিল। এরপরে যখন ছোটবেলা কাটছি, সেটাও মাইনরিটিতে। কৈশোরে ফিরে আসি। আমার বাড়ির বা পাড়ার মধ্যে আমি একমাত্র ছিলাম যে স্কুলে ভর্তি হওয়া থেকে প্রাইমারি স্কুল শেষ করছি রেগুলারলি, কোনো ক্লাসে ফেল না করে, ফার্স্ট হয়ে। হ্যাঁ, প্রথম আর দ্বিতীয় শ্রেণীতে পরীক্ষার ওরকম সুযোগ ছিল না। আর আগেকার দিনের অবস্থা তো সবাই বোঝো। সেখানে স্কুলের দুই পাশে দুটো বাড়ির দুটো বাচ্চা ছিল। তাদের একবার ফার্স্ট বানাইছে, সেকেন্ড বানাইছে অন্যজনকে, পরের বছর যাকে সেকেন্ড বানাইছিল তাকে ফার্স্ট বানাইছে। কিন্তু ক্লাস থ্রি আসতে আসতে হেড স্যার দু একটা ক্লাস নেওয়া শুরু করছে। তারপর থ্রির খাতা হেড স্যার দেখতো। তখন থেকে আমি ফার্স্ট, ক্লাস 5 পর্যন্ত পাড়ার মধ্যে, স্কুলের মধ্যে আমি A+ পাইছি প্রথম। জিনিসটা হচ্ছে, ওই স্কুলে, গ্রামের মধ্যে স্কুল, আমাদের ক্লাস 5-এ মাত্র আমরা 8 জন ছিলাম ফাইনাল পরীক্ষা অবধি। স্কুলে 4টা বন্ধু ছিলাম। এই 8 জনই বন্ধু ছিলাম, দুটো মেয়ে ছিল। স্কুলে যতক্ষণ থাকতাম, ওই টাইমটাই সবচেয়ে ভালো ছিল। গ্রামের 4 কোণা থেকে 4 জন আমরা সেই বন্ধু যেতাম, লেইজারে খেলতাম, আম চুরি করে খেতাম, আমরা চুরি করে খেতাম, মাছ ধরতাম। বিভিন্ন কাহিনী গল্প প্রত্যেক দিন চলতো। কিন্তু যখনই বাড়ি আসতাম, তখনই আমার সেই মাইনরিটির যাত্রা শুরু হয়ে যেত। আমার বাড়ির আশেপাশে আমার ক্যাটাগরির কেউ ছিল না। আমি যে খুব ভালো ক্যাটাগরির এমন না। অন্তত কারোর সাথে খেলার জন্য সেরকম তার মধ্যে কিছুটা তো মিল থাকা দরকার, হয় বয়সে, নয় তার দিনের যে রেগুলার রুটিন, সেই রুটিনে। ধরুন, আমি স্কুল থেকে একটা নির্দিষ্ট টাইমে আসতাম, তারপরে খাওয়ার পরে খেলা শুরু করতাম বা খেলার জন্য রেডি হইতাম যখন কেউ খেলতে আসবে। কিন্তু খেলার যে সাথীরা ছিল, তাদের মধ্যে কেউ স্কুল থেকে আসতো না। তারা দেখতো কখন তাদের সেই জমিতে কাজ শেষ হবে, বা তার বাবা মা কখন ফসল তুলতে যাইতে বলছে, ইত্যাদি ইত্যাদি। খুবই জঘন্য ব্যাপার স্যাপার। আমাদের বাড়ির মধ্যেও এমন। আমাদের বাড়ির মধ্যে আমি একমাত্র যে প্রথম 5 পাস করছি, তাও A+ পেয়ে। তারপরে SSC পাস করছি, HSCও প্রথম। যাই হোক, সেটা কোনো গর্বের ব্যাপার না। এইভাবে ক্লাস 5 পর্যন্ত কাটছে। এরপরে যখন 6-এ উঠলাম,
তখন আমার এলাকা চেঞ্জ হয়ে গেছে। আমি একটা সম্পূর্ণ নতুন এলাকায় গেছি, এবং যে এলাকাটা আমার থেকে বাইরে, অনেক দূরে। এখনকার দিনে সেই জায়গাটা সহজ মনে হয়, 5 মিনিটে গাড়ি মোটর সাইকেলে 5-10 মিনিটের মধ্যে পৌঁছেই যাওয়া যায়। আমাদের সময়টা তো ওরকম ছিল না। 1 ঘন্টা হাঁটা পথ, শুকনো রাস্তায়, আর বর্ষার দিনে সেই টাইমের কোনো ঠিক নেই। তো সেরকম একটা স্কুলে ভর্তি হয়েছি, কুরিয়ানা। সেখানেও মাইনরিটি। প্রাইমারি স্কুলটাতে মাইনরিটি ছিলাম না, ওইখানে ফিল হতো না। বাড়ি আসলে ফিল হতো, কিন্তু যখন হাই স্কুলে ভর্তি হয়েছি তখন স্কুল, বাড়িতে, দুই জায়গায় সেই যে মাইনরিটি সেটা মনে হতে শুরু হয়েছে। প্রথম যখন ভর্তি হয়েছি তখন আমাদের ওই যে ক্লাস 5-এর একটা ছেলে, ও ভর্তি হয়েছে, তো দুইজন একসাথে যাইতাম, মাঝে মাঝে আসতাম, গল্প করতে করতে দেখতাম রাস্তার আশপাশে কী আছে, কেউ কোথাও মাছ ধরলে সেখানে 1 ঘন্টা কাটিয়ে দিতাম, এরকম। পরবর্তীতে ওর জন্য, যদিও ওর বাড়ি আমার থেকে, মানে স্কুলের দূরত্ব হিসেবে ওর বাড়ি কাছে ছিল, আমার বাড়ি সবার দূরে, তারপর ওর বাবা মা ওকে চেঞ্জ করে ফেলছে, ওই স্কুল অন্য স্কুলে দিছে। এরপরে আমি একা। এখানেও স্কুলের যে বন্ধুরা, বয়েজ স্কুল, আমি খুলতে মেলতে পারি সবার সাথে যেখানে যাই, এই জন্য সেখানেও সবার সাথেই আমার ভালো সম্পর্ক। কিন্তু তাদের মধ্যে যে একটা ব্যাপার ছিল, সেটা হচ্ছে আমি আউট অফ এরিয়া। হ্যাঁ, এই জন্য অনেকে পছন্দও করতো যে এত দূর থেকে আসছে। হেড স্যার, সে আমাকে সবসময় স্যার নেম ধরে ডাকতো, ওই যে মণ্ডল, নরেকাঠি কই। কারণ নরেকাঠি থেকে ওই সময়টাতে, বিশেষ করে অত দূরত্ব থেকে, একদম নরেকাঠির শেষ প্রান্ত থেকে আমি একাই ছিলাম। তো নারায়ণ স্যার, সে আমার কোনো ক্লাস নিত না আমাদের, কিন্তু ফলো করতো। তার জানা ছিল যে এত দূর থেকে একটা ছেলে এসে এখানে পড়তেছে, রেগুলার আসতেছে, রেজাল্টও ভালো করতেছে মোটামুটি, এবং আমার ভর্তি হওয়াটাও খুব যে একদম স্বাভাবিক প্রসেস সেরকমও না। আমি ভর্তি হয়েছি বলতে গেলে একা, সেই স্কুলে গিয়ে। প্রাইমারি স্কুলে যখন পড়তাম তখন এলাকার একজন বড় ভাই ছিল, নাম হচ্ছে পিন্টু। তো পিন্টু কাকা, কাকা বলতাম। তার কাছে একটু প্রাইভেটও পড়তাম, ক্লাস 4-5-এ, 4-এ মনে হয়, 4 পর্যন্ত পড়ছিলাম, কিন্তু সম্পর্ক ভালো, একসাথে খেলাধুলা করতাম। আর এখনকার দিনের মতো না যে এক ব্যাচের ছেলেপান অন্য ব্যাচের ছেলেপানের সাথে চলতে পারবে না। আমাদের, আমি বললাম না, সবার সাথে, এলাকার যত ছোট বড় দাদা সবার সাথেই কথা বলতাম, সবার সাথে হাসি মুখে ভালো সম্পর্ক, সবাই আমাকে পছন্দ করতো। তো সে কুরিয়ানা এই ডিগ্রি কলেজে তখন পড়তো, তো তার সাথে চলে গেছে যে পিন্টু কাকা চলেন আমাকে ভর্তি করাই দেন। তো সে ভর্তি করাই দিছে ওইখানে। তো এটাও হেড স্যারের প্রথমেই নজরে লাগছে, যে এত দূর থেকে আসছে, A+ পাওয়া একটা ছেলে, অথচ ভর্তি হইতে আসছে পাড়ার একজনের সাথে, যে আবার এই কলেজে পড়ে, তার বাবা মা আসেনি। তো এটা, ওই থেকে হেড স্যারও চিনত। তো স্কুলে পছন্দ তো সবাই করতো, সব টিচাররা পছন্দ করতো, বন্ধু বান্ধবের সাথেও মিল থাকতো, কিন্তু ওই যে তাদের মধ্যে যে ওই জিনিসটা কাজ করতো, এটা প্রথম প্রথম বুঝতে পারি না। আমি বুঝছি তাদের জীবন এরকমই, তাদের ওয়ার্ল্ডও, কিন্তু তাদের ব্যাপারটা ছিল তারা ওই স্কুলের আশেপাশের। তো তাদের যে একটা কার্যক্রম, যে বিকালবেলা কী করব, সকালবেলা কী করছে, স্কুল শেষ হওয়ার পর কোথায় যাব, এই জিনিসগুলো তাদের মধ্যে বেশি চলতো, যেটা খারাপ না। এখন আমি তো ওই জায়গাটায় ফিট হইতে পারবো না। ওরা স্কুলের পরে কি করবে সেটা ডিসাইড যেখানে করতেছে, সেখানে আমি কোনোভাবেই থাকতে এই কারণে পারবো না, কারণ ওরা স্কুল থেকে বাসায় গিয়ে বই খাতা রেখে খেয়ে দিয়ে যখন আবার ওই স্কুলের যে বাজারটা ওইখানে যখন আসবে, তাতে ওদের সময় লাগবে 15 মিনিট,
5 মিনিট যেতে, 5 মিনিট খেতে, 5 মিনিট আসতে, 20 মিনিট সময় লাগবে। মানে তখন থেকে ওদের হয় খেলাধুলা শুরু, নয়তো আড্ডাবাজি যেটা হোক শুরু হয়ে যাবে। কিন্তু আমার ক্ষেত্রে হচ্ছে ওই 20 মিনিটে বা 30 মিনিটে আমি মাত্র বাড়ি যাওয়ার অর্ধেক রাস্তা পার করতে পারতাম। ঠিক আছে, তো সেই হিসেবে ওদের সেই বিকালবেলার আড্ডায় বা সকালবেলার আড্ডায় কী কী হয়েছে, কী কী হবে, কী কী করবে, এই যে ডিসকাশনগুলো, এটাতে একটা এক্সট্রা বার্ডন হয়ে শুধুমাত্র আমি শুনতাম, আমি এনজয় করতাম যে ওরা আসলে এত কিছু করে, শুনে মজা পেতাম। দু একজনের কাছ থেকে জোর করে শুনতাম কী কী করছো, দু একটা ছিল যে ওর অনেক কিছু বলতো। একটা ছিল জয় শিকদার, ও বলতে 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 অনেক এমন কথাও বলে ফেলছে যেগুলো হয়তো কেউ জানে না, ওর দুষ্টমির কথা, যেগুলো এখন বললে ও নিজেও অস্বীকার করবে হয়তো। কিন্তু আমি তো জানি তুই যে সেই চার থেকে পড়ছো, পড়ে কারো হাত ভাঙছো, দ্যাট ইজ তুই চার থেকে এমনি এমনি পড়ো না, ইচ্ছা করে পড়ছো। যাই হোক, এরকম অনেক কথাও বলতো, শুনে মজা লাগতো। স্কুলের পিছনের বেঞ্চে বসে দুইজনে এইসব কথা শুনতাম, ও বলতো আমি শুনতাম। আমার কাছে তো কাহিনী তেমন একটা হতো না, কাহিনী তো সব ওর কাছে হতো, কারণ ও এইসব জিনিসগুলা করতো, তো আমি শুনতাম। এরপরে ক্লাস যখন 6-এ ভর্তি হয়েছি তখন তো জাস্ট যে যত নাম্বারে ভর্তি হয়েছে, আমি 33 নাম্বার ভর্তি হয়েছি, সেখান থেকে ক্লাস 7-এ যখন গেছি তখন পরীক্ষা দিয়ে রোল নাম্বার 6 হয়েছে। তখন কয়েকদিন মামা বাড়িও থাকা শুরু করছি, মামা বাড়ি যখন থাকা শুরু করছি তখন তো আরও মাইনরিটি কাম, সেখানে তাদের নিজেদের একটা বাড়ি, আশেপাশে কোনো বাড়ি নাই। তবে হ্যাঁ, একটা সুবিধা ছিল যে আমার ক্লাসে রুবেল নামে একটা ছেলে ছিল, ওর বাড়ি হচ্ছে মামার বাড়ি থেকে কিছুটা দূরে। তো ওই একসাথে আসতাম ওর সাথে, বিকালবেলা মাঝে মাঝে ক্রিকেটও খেলতাম। ক্রিকেট কয়জনে খেলতাম চিন্তা করতে পারেন? 3 জনে, আমি, সেই রুবেল আর একটা ছেলে ছোট। এরপরে ক্লাস 7 পর্যন্ত মামা বাড়ি ছিলাম, 7-8। এইটেও রোল ওই রকমই। যখন 8 থেকে 9-এ উঠবো তখন হচ্ছে ডিপার্টমেন্টগুলো ভাগ, আর্টস, কমার্স, সায়েন্স। তো আমার 6 রোল। টিচাররা, হেড স্যাররা সবাই ধরেই নিয়েছে যে 1 থেকে 10-12 রোল যারা আছে তারা তো কনফার্ম সায়েন্স, তারপরে আরও যদি দু একজন নিতে চায়। এখন এই 1 থেকে 10 রোলের মধ্যে আরেকটা আমাদের ছেলে ছিল, আমার নামে নাম, ও, ওর রোল ছিল মেবি আমার 1-2 পরে। এখন দেখলাম আমি সায়েন্স নেবো কি আর্টস নেবো কি কমার্স নেবো, আমার চাইতে অন্য সবার, মানে বিশেষ করে ও খুব ফোর্স করতেছে যে তুই সায়েন্স নে। তাই আমি বললাম তুই এত ফোর্স করো কেন বলতো, মানে আমি এত সুন্দর ভাষাতে তখন কথাবার্তা হতো না যে, তো একটা কথা বলছে যে একমাত্র আমি আছি 1 থেকে 10-12 রোলের মধ্যে যাকে নিয়ে ও কনফিউশনে আছে, যে কারণ আমার কমার্সও পছন্দ, বিশেষ করে কমার্সের যে টিচার ছিল সেই টিচারকে পছন্দ, তার কাছে প্রাইভেট পড়তাম, তো হতে পারে আমি কমার্সের টিচারের কমার্সের সাবজেক্ট নিতে পারি। তো আমি যদি কমার্স সাবজেক্ট নেই সেক্ষেত্রে হবে কি, রোলটা আমার এক হয়ে যাবে, কারণ আমার আগে যারা আছে সব সায়েন্সে যাবে কনফার্ম। তো আমি যদি কমার্স নেই তাহলে আমার থেকে শুরু হবে কমার্সে, তো আমার কমার্সের রোল হবে 1, আর ওর রোল হবে 2, আমার নামে যে নাম। আর ওর টার্গেট হচ্ছে ও একবার না একবার স্কুলে 1 রোল হবে। ক্লাস 6, ও ভর্তি হয়েছিল সবার আগে, মানে 1 রোল হওয়ার জন্য 6-এ মনে হয় সবার আগে ওই ভর্তি ছিল। 6-এ ওর 1 রোল ছিল, ভর্তি পরীক্ষার ভর্তির যে রোল সেই রোল। ও টার্গেট হচ্ছে আরও একবার 1 হবে, ফার্স্ট হবে, তো এই জন্য 7-8-এ তো পারে নাই।
তো 9-এ উঠেও ওই কমার্স ডিপার্টমেন্টে ওর একটা সুযোগ আসছে যে ও এইবার একরোল হবে। তো এই জন্য ও আমাকে খুব ইনসিস্ট করছে তুই সায়েন্স নে, সায়েন্স ভালো। ও তখন এটা বলছে আমি তো পারি না এই জন্য, আর আমার বাবাও বলছে। তাই আমি মনে করছি যে হয়তো এই জন্যই, কিন্তু আসলে ওর টার্গেট হচ্ছে ও একরোল হবে, এটা পরে বলছে। তো আমারও কম সায়েন্স নেওয়াতে কোনো ঝামেলা ছিল না, কিন্তু সায়েন্স নেওয়ার পরে যেটা হয়েছে একজন টিচার সে আমাকে পার্সোনালি পছন্দ করতো না। অনেক মানুষ গ্রামের এখনও মানুষ আছে না যে উইদাউট এনি কারণ আপনার সাথে তার সাথে দুঃসম্পর্কে কোনো একটা পারিবারিক, তাও না যে আপনার এক দুঃসম্পর্কের আত্মীয়, সেই আত্মীয়র এক দুঃসম্পর্কের আত্মীয়র একটা ফ্যামিলি, ওই দুই দুঃসম্পর্কের আত্মীয়র মধ্যে কোনো একটা সম্পর্ক খারাপ আছে, এখন আপনি তাকে চিনেন, সেই জন্য আপনি তার ফ্যামিলিকে আপনার ভাল লাগে না, এই ধরনের একটা জিনিস সায়েন্সের যে ফিজিক্স টিচার ছিল সে করতো। আর সে এত দ্রুত কথা বলতো, একবারে পৃষ্ঠা ধরতো আর 10, 12, 15 পৃষ্ঠা একবার পড়াই যেত। আমার এই জিনিসটা বুঝতেছি না এখন ওদের কাছে। রুবেলের কাছে জিজ্ঞেস করতাম যে কী করছে, ও বলতো যে শুধুমাত্র হ্যাঁ 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 করে যাবি, যে হয় স্যার হয় স্যার হয় স্যার। এখন আমি এই জিনিসটা তখন রপ্ত করতে পারি নাই। যদি পারতাম তাহলে সায়েন্সই থেকে যেতে পারতাম, যেটা ওরা পেরে গেছিল। বিশেষ করে যখন 6-7-এ পড়তাম তখন আমাদের ক্লাস টিচার ছিল বিবেক স্যার। তো বিবেক স্যার কী করতো, ক্লাস টিচার বাংলা আবার লেজারে পড়ে যে সমাজ ক্লাসটা সেটাও তারই ছিল। তো সে পড়া যেত একটা একটা প্যারা, একটা একটা পৃষ্ঠা। তো পরের দিন এসে জিজ্ঞেস করতো কার কার পড়া হয়েছে, যার যার পড়া হয় না আগেই দাঁড়াও। তো আমার মতো যারা পড়া হয়ে গেছে লিখতে দিলে সম্পূর্ণ কনফার্ম লিখতে পারতাম, কিন্তু মুখে বলতে পারবো যে এই কনফিডেন্স ছিল না, বা যাদের পড়া হয় নাই তারা তো দাঁড়াইছে, আমার মতো দু একটা গাদা আরও ছিল কিনা জানি না, তবে আমি একটা গাদা ছিলাম 1 নম্বরে, যে আমার আমি পড়ে আসতাম, মুখস্থ করে আসতাম, কিন্তু কনফিডেন্স ছিল না যে দাঁড়াই বলতে পারবো ওদের জিজ্ঞেস করে। এই জন্য আগেই দাঁড়াই যেতাম যে হয় নাই পড়া, আর মার খেতাম। আর রুবেল আসন দেখতাম যাদের পড়া হয়েছে তাদের সবাইকে একসাথে বলতে বলতো, তো দেখতাম যে সবাই আস্তে 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 মিং মিং করে 2-3টে লাইনই বলতেছে। পরে একবার রুবেল আমাকে বলছে যে তুই দাঁড়াও কেন, কারণ একদিনও পরেই আসে নাই তোর, তারপরও ফার্স্ট ছিল তো বয়, এই জন্য হয়ে যায় যে ফার্স্ট বয় তো তার তো পড়া হয়েছেই, জিজ্ঞেসও করতো না ওর কাছে। তো বলছে দাঁড়াইয়া প্রথম 3-4টা লাইন বলবি, ততক্ষণে আরেকজনের কাছে চলে যাবে। আর স্লো স্লো বলবি, এমনভাবে বলবি যেন মনে করে বলতেছো, সময় লাগবে, অতক্ষণে আরেকজনের কাছে চলে যাবে। তো এই টেকনিকটা ও ওই যখন 9-এ উঠছি তখনও বলছিল ফিজিক্সের টিচারের ব্যাপারে, কিন্তু ফিজিক্সের টিচার বললাম না সে আমাকে পার্সোনালি মনে হয় পছন্দ করতো না, উইদাউট এনি কারণ, ওই যে সেই। এরপরে সায়েন্স খুব টাফ হয়ে গেছে আমার জন্য। মানে ওই সময় যদি, মানে প্রথম 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 যদি কোনো বাচ্চাকে যদি এতটা ভয় দেখানো হয় কোনো একটা ব্যাপারে, তাকে বাচ্চাদের শুরু করার জন্য প্রথমে যে সায়েন্সে আসছে এই বাচ্চাটা, এই বাচ্চাগুলো তাদেরকে মন লাগানোর জন্য ওই ধরনের কোনো সিস্টেমই তখন ছিল না। তো আমি ঘাবড়ে গেছি, ঘাবড়ে গিয়ে সাবজেক্ট চেঞ্জ করে ফেলছি, কমার্সে চলে গেছি। কমার্সে গেছি পরে আমার রোল হয়েছে সবার শেষে, যেখানে আমার রোল হওয়ার কথা ছিল প্রথম সেখানে আমার রোল হয়েছে সবার শেষে, কারণ সবার শেষে আমি কমার্সে গেছি 1-1.5 মাস পরে। যাই হোক, ওই যে সেই ছেলে তার রোল এক হয়েছে। কোথায় মাইনরিটিতে ছিলাম না। এরপরে ওইখানেও মাইনরিটিতেই ছিলাম, স্কুল পালাইতাম বন্ধু বান্ধবের সাথে, কিন্তু ওরা সবসময় ওদের ওই এলাকাটা ওদের, তো আমি অনেক দূর থেকে যেতাম, এই জন্য ওদের সাথে খাপ খাওয়াতে পারতাম না। ওরা রাত্র 9টা পর্যন্ত বাজার থাকতো, আমি দূর থেকে যেতাম, গিয়ে তারপরও যথেষ্ট সন্ধ্যা 7টা, সাড়ে 7টা পর্যন্ত, 7টা পর্যন্ত থাকতাম বাজারে। তখনকার দিনে 7টা পর্যন্ত থাকা অনেক কিছু। আর এমনিতে বাজারে শুধু থাকতাম না, আমি প্রাইভেট পড়তে যেতাম খুব সকালে, 6টায় প্রাইভেট পড়তে যেতাম, 6টা থেকে 7টা থেকে 8টা, 8টা থেকে 9টা, তারপরে 10টায় ক্লাস শুরু, 4টায় শেষ, 5টা থেকে 6টা, এরকম প্রাইভেট পড়তাম অনেকগুলা।
তার একটা কারণ হচ্ছে অনেক সময় আড্ডা মারা যায়, কোচিং সেন্টারে থাকা যায় বন্ধু বান্ধবের সাথে, কারণ বাড়িতে তো ওই বাড়িতে বিশেষ করে তখন ওই এলাকায় তো হাই স্কুলে পড়া আমার পাড়ার মধ্যে একটাও ছিল না, আর দুই একটা থাকলেও তাদেরকে বাড়ি থেকে অন্য জায়গায় বসে পড়াতো। ঠিক আছে, এমন যে না ছিল না, থাকতো তাদেরকে বাড়ি থেকে, কারো মামা বাড়ি থেকে পড়তো, কেউ অন্য জায়গা থেকে পড়তো, এরকম। একটাই ছিল মামা বাড়ি থেকে পড়তো, অন্য জায়গা থেকে কোথাও পড়বে। তো বাড়ি আসলে পর একদম সম্পূর্ণ একা। তো নাইনে ওই সময় একটা, ওই সময় একা থাকার মানে টিকে যে আছি, তার একটা কারণ হচ্ছে ওই সময় কুরিয়ানার যে লাইব্রেরি ছিল, পাবলিক একটা লাইব্রেরি ছিল, একটা সংগঠন, মাতৃভাষা সংগঠন, ওই সংগঠনে একটা লাইব্রেরি, এটা একটা তারা কতটা ভালো কাজ করছে হয়তো তারা নিজেরাও জানে না। ওইখানকার যে ছেলেপেলেরা, যেটা আমাদের সিনিয়র ছিল, তারা যেটা করছে, আই এম সো গ্রেটফুল টু দেম, তাদের যে সেই লাইব্রেরি। তো লাইব্রেরিটা আসতে যেতে তো 3-4 বছর দেখছি, কিন্তু কখনো ঢোকার সাহস পাই না। ছোট্ট একটা টিনের ঘর, বন্ধ থাকতো বেশিরভাগ সময়, মাঝে মাঝে দেখতাম দু একজন কেউ প্রাইভেট পড়াচ্ছে। তো দিনেশ স্যার এইখানে আমি ক্রেডিটটা দিনেশ স্যারকে দিব। এমনিতে এমন না যে আমার পড়ার শখ ছিল না, পড়ার শখ আমার সেই ছোটোবেলা থেকে ছিল। একে তো ওই বাড়িতে সবসময় একা, তো কী হতো, পেপার কাটিং হোক, ছোটোবেলায় একটা দোকান ছিল আমাদের বাড়ি, আমার দাদুর, মানে আমার যে আপন দাদু তার ভাইয়ের বাড়ির উপর মুদি দোকান, সেই মুদি দোকানে আশেপাশে তখন কোনো দোকান ছিল না, সব মানুষ আসতো, তো তাদের দোকান অনেক চলতো। তো ওই কাগজ দিয়ে যাইতো মানুষজন, বিক্রি করে যেত। তারা আবার ওই আগে তো বেশিরভাগ জিনিস কাগজেই মোড়াই দিত, মানুষ জিনিসও কিন্তু অল্প অল্প, গ্রামের মানুষ। তো সেই কাগজ যদি কোথাও দু একটা পড়ে যেত, আমার আমার মনে আছে একটা জিনিস, আমি ওই যে সেই বইয়ের একটা পার্ট থাকে না ছোট্ট, 4-5টা পৃষ্ঠা একসাথে, ওরকম একটা পৃষ্ঠা, 8-10টা পৃষ্ঠা পড়া পাইছিলাম আমি তাদের উঠানে আশেপাশে। তো ওইখানেই পথের পাঁচালীর কয়েকটা, পথের পাঁচালী হয়তো একটা, একটা অধ্যায় না, 8 পৃষ্ঠা আর কতটুক, তো সেইটা পড়ছি। সেইটা আমার, তার কাহিনীটা মনে নাই, কিন্তু ওইটা যে মাথার মধ্যে একটা হাতুড়ি মারছে, এইটা মনে আছে। হাতুড়িটা বেশ জোরো সরো ছিল। এরপরে মাকে দেখাই যেটা কি, তো মা বলছে যে এটা পথের পাঁচালীর হবে। অপু দুর্গা তারা মনে আছে, সেও পড়ছিল, তো বলছে যে এটা পথের পাঁচালী হবে। তো এরকম পেপার কাটিং যেখানে পাইতাম পড়ে শেষ করে ফেলতাম। বছরে যখন প্রথম নতুন বই দিত, তো বাংলা বইটা ওই দিন 2 ঘন্টার মধ্যে গল্প সব পড়া শেষ। দাদু যদি সিঙ্গারা এনে দিত, সিঙ্গারা খাওয়ার আগে ওই সিঙ্গারায় যে পেপারটা আনতো, ওই পেপারটা পড়ে ফেলতাম আগে। যা লেখা থাকতো, বিয়ের জন্য পাত্র পাত্রী চাই, ওই সব সব পড়ে ফেলতাম। পঞ্জিকা, মা বাড়ি যখন থাকতাম শুয়ে শুয়ে পঞ্জিকা সব পড়ে ফেলতাম। দিদিমা দাদু, বিশেষ করে দিদিমা মহাভারত, রামায়ণ এগুলো পড়তো। পাশের বাড়ি আরেকজন টিচার ছিল নিমাই মাস্টার, যে এখন ইন্ডিয়ায়, তার কাছ থেকে দিদিমা আনতো, তার ছেলে ইন্ডিয়া থাকতো, তারা বই পাঠাতো, বিশেষ করে ধর্মীয় বই দিদিমা আনে পড়তো। আমি পড়তাম এই কারণে যে আমার ইন্টারেস্ট রামায়ণে, এমন না, আমি পড়তাম আমার কাছে পড়ার কিছু নাই, আর আমি একা কি করব, পড়ে ফেলতাম মামা বাড়ি বসে। আর পড়ার পাই কী করতাম, মামার বাড়িতে যে কাজের লোক ছিল তাদের সাথে আড্ডা মারতাম, তারা যখন কাজ দেয় তখন আমি এগুলো পড়তাম, পেপার কাটিং মাটিং সব পড়তাম। গল্পের বই পড়তে এত, মানে ওই যে বললাম না, একা থাকার, মাইনরিটি থাকার এইসব পজিটিভ কারণ। তো দিনেশ স্যারের কাছে যখন প্রথম প্রাইভেট পড়তে গেছি, যখন ক্লাস 8-এ বা 9-এ উঠেই গেছি, ওরা কয়েকজন পড়তো, ওরা নিয়ে গেছে আমাকে। তো দিনেশ স্যার আমাকে দেখেই, মানে সে বুঝছে যে এটা চলে তো সবার সাথে এক ধরনের দুষ্টামি করে, কিন্তু স্টুডেন্ট ভালো। আর যখন পড়তে গেছি তার কয়েকদিনের মধ্যে এমন একটা ঘটনা ঘটছে, যেটা দিনেশ স্যারের প্রতিও আমার মোটামুটি একটা সম্মান এনে দিয়েছে, যেটা হচ্ছে ব্ল্যাকবোর্ডে লেখানোর সময় একটা বই নিছে। আমাদের 4-5 জন পড়তাম তো ছেলেরা, তাদের মধ্যে থেকে একজনের একটা বই নিছে, সেই বইয়ের মধ্যে একটা আমিষা প্যাটেলের পেপার কাটিং ছিল,
ছোট্ট একটা ছবি। এখনকার দিনে তো মনে কেউ পেপার কাটিং রাখে না, আমরা রাখতাম। তো সে যখন বইটা নিয়ে লেখাচ্ছে দেয়ালে, তখন আমিষা প্যাটেলের সেই যে ছবিটা সেইটা নিচে পড়ে গেছে। আমিষা প্যাটেল তখন জানতাম না। তো সে তাড়াতাড়ি ছবিটা উঠাইছে, নিচে লেখা ছিল আমিষা প্যাটেল। তো বলতেছে এটা, আমরা তো সবাই হাসতেছি যে স্যারে হয়তো বকা দিবে, যে আমিষা প্যাটেল অভিনেত্রী। তো সে তাড়াতাড়ি উঠে সেবা দিছে, মানে প্রণাম কপালে ছোঁয়াইছে। তো এই জিনিসটা আমার খুব ভালো লাগছে। স্যার বলছেও যে এরা হচ্ছে আর্টিস্ট, এরা হচ্ছে শিল্পী। তো শিল্পীর ভ্যালু কোথাও না কোথাও, ওই যে শিল্পীর ভ্যালু, শিল্পীকে ভ্যালু দিতে শেখা, এটার যে শুরু সেটা ওখান থেকেও হতে পারে। আমার কোথাও না কোথাও শুরু ওখান থেকেই, ওই দীনেশ স্যারের ওই জায়গা থেকেই। একজন টিচার যে একটা ছাত্রের বইয়ের মধ্যে একটা নায়িকার পেপার কাটিং পেয়ে সেটা পড়ে গেছে দেখে উঠেয়া সে কপালে ছোঁয়াইছে, ভাবা যায়? সেই কাজটা করছে দেখে আমি শিওর যে আমার যে এই শিল্পীদের প্রতি একটা ভ্যালু দেওয়া, আসল শিল্পীদের প্রতি, আসল আর্টিস্টদের প্রতি, এটা শুরু ওইখান থেকেই, বেজ ওইটাই। তো এরপরে দিনেশ স্যার ওই হয়তো কোনো দিন, আমি জানি না কোন হয়েছিল, যে পড়ার উপন্যাস, গল্প পড়ার যে কথা, এটা হয়তো উঠছিল তার সামনে আমার থেকেই। তো বলছে, তুই আমার উপন্যাস পড়ো নাই? না, সেই প্রথম উপন্যাস লেখছে, এই জন্য তার মনে হয় কোথাও বইমেলায় আসছিল, এই ধরনের কোনো একটা কথা সে বলছে। তো আমি জিজ্ঞেস করছি, স্যার আপনি? হ্যাঁ আমি লিখছি। কয় তুই পড়ো? আমি তো হ্যাঁ আমি তো পড়ি। অত সহজে তো আর বলা যায় না যে উপন্যাস পড়ি, কারণ তখনকার দিনে উপন্যাস পড়া হচ্ছে লুচ্চামি। আমার মা তো সবসময় এই ধরনের গালি গালাজি করতো উপন্যাস পড়তে দেখলে, আমার মা বাবা দুজনেই। জানো, মা বাবা যতই ভালো হোক, যেটা তারা তোমার সাথে যা, সেটা তাদের ভালোটা যেমন বলতে হবে, তাদের খারাপটা তেমন বলে দিতে হয়। তো আমাকে দিনের স্যার জিজ্ঞেস করতে, উপন্যাস পড়ো? তো আমি বলছি হ্যাঁ পড়ি। তো বলছে আমার এই যে শেষ সিটি, আমার উপন্যাস ছাপছে, এটা পড়িস। তো আমি বলছি ও, পুরো ব্যাপারটা এখন বলতে বলতে, মানে সে শেষ চিঠি উপন্যাসটা হাতে নিয়েই আসছে, ঠিক আছে? এইটার হয়তো মোড়ক উন্মোচন টোচন কিছু ছিল তার স্কুলে, এই জন্য ওইটা হাতে নিয়ে আসছে, সে দেখাইছে যে দেখছো আমার বই। তো ওইখান থেকে কথা শুরু হয়েছে, এই যে এখন মনে পড়ছে। তো বলছে, আমি বলছি স্যার আমাকে দেন, আমি একটু পড়ে আবার আপনাকে দিয়ে দেবো। কয়, সে খুব খুশি হয়েছে। এখন বলতেছে তুই এটা নিয়ে পড়ে আবার দিয়ে দিবি, তুই এটা কাজ কর, তোর মধ্যে যে পড়ার টেন্ডেন্সি আছে সেটা বুঝতে পারছি, তুই ওপার যা, মাতৃভাষা লাইব্রেরিতে আমার বইটা আছে, ওইখান থেকে নিয়ে যা, আবার ওইখানে দিয়ে যাস। যে কথা সেই কাজ। দিনেশ স্যারে বলছে, এই সাহস তো একটু, একটু তো সাহস পাইছি মাতৃভাষা লাইব্রেরিতে ঢোকার। তো গিয়ে দিনেশ স্যারের সেই শেষ চিঠি উপন্যাসটা নিছি, ওইখানে সাইন করে, নাম ঠিকানা। এক রাত্রের মধ্যে ওই দিন নিয়ে ওই দিনই পড়ে ফেলছি। আর আমাদেরও তো হাইটে যাওয়া লাগতো অনেক দূরে, তো পিঠে ব্যাগ থাকতো। উপন্যাস পড়ার জন্য কী করতাম, এমনিতে দু একটা খাতা বের করে তার মধ্যে উপন্যাসটা রেখে একলা একলা হাঁটতাম আর পড়তাম। তখন অত গাড়ি টাড়ি চলতো না, দুই একটা মোটর সাইকেল চলতো আর দুই একটা টমটম চলতো, তাও হয়তো একবার দেখা হতো একটা টমটমের সাথে ওই রাস্তাটা পার করার পরে। তারপরে এলাকার মধ্যে ঢুকে গেলে তো পড়তে আর কোনো কথাই নেই, ওখানে তো কোনো মানুষই নেই। ওখানে উপন্যাস কেন, ছুটি পড়তে পড়তে গেলেও কেউ দেখে না। তো উপন্যাস পড়তে পড়তে আসতাম। তো এইভাবে করতাম কি, পুরোটা শেষ করে ফেলছি এক রাত্রের মধ্যে। এরপর তো নেশা লেগে গেছে। এরপরে মাতৃভাষা লাইব্রেরি থেকে বিভিন্ন বই নিছি, একদম বাংলা, বাংলাদেশি লেখকের যে চটি টাইপের যে বইগুলো আছে তাও পড়ে ফেলছি সব। কিন্তু প্রথম দিন আমার মাথা, প্রথম দিন ঢোকার পরে যে বইটা আমার মানে নজর কাড়ছে সেটা ছিল গর্ভধারিণী। নাম ছিল সমরেশ মজুমদার, আর মজুমদার টাইটেলটা আমি খুব মোটেও পছন্দ করতাম না। ঠিক আছে, মজুমদার মানুষজন খারাপ হয়। এই একটা এই এক মজুমদার টাইটেলের জন্য, যে মজুমদারও একজন লেখক হইতে পারে। আর হচ্ছে গর্ভধারিণী, এখন গর্ভধারিণী লেখাটা পড়ার পর মনে করছি কি এটা মেয়েদের নিয়ে হবে, গর্ভধারিণী এখানকার মধ্যে হয়তো অ্যাডাল্ট কিছু থাকবে।
প্রত্যেক দিন যখন বই আনতে, এরপরে বই একটা না, বই এরপরে 2-3টে নেওয়া শুরু করছি, কারণ প্রতিদিন লাইব্রেরি খোলা থাকতো না, 3-4টাও নেওয়া শুরু করছি। এরপরে আমি এখনও শিওর ওইখানকার লাইব্রেরির যে রেজিস্টার আছে সেটা যদি এখনও ঘাটা হয়, তো সবচেয়ে মনে হয় আমার নামই বেশি পাওয়া যাবে, বা যাদের নাম সবচেয়ে বেশি থাকবে, যারা সবচেয়ে বই নিছে তাদের টপে আমার নাম থাকবে। যাদের এই কারণে বললাম যে সবার টপে আমার নাম কেন থাকবে না বললাম, কারণ পরবর্তীতে যখন বই নিছি তখন নাম, নিজের নাম আর দেই নেয় অনেক সময়, ওই সাথে যে বন্ধু বান্ধব থাকতো ওদের নামও দিয়ে দিছি। তো ওই গর্ভধারিণী সমাজসুন্দর বইগুলোর প্রতি একটা নজর প্রত্যেক দিন পড়তো। আর ওই নজর দিতে দিতে কী করতাম, বাংলা যে বইগুলো আছে ওইগুলো পড়ে ফেলতাম, যেগুলো এখন আমার ব্রেনের মধ্যে কিচ্ছু নাই, কোনো কিচ্ছু মনে নাই। দুই একটা বই মনে আছে যে মহিলাদের শরীরের যে সেই, যেটাতে বাঙালি লেখকরা বিভিন্ন একটা মেয়ের শরীরকে বিভিন্ন জিনিস দিয়ে যে তুলনা করতো, কতটা ফানি, কতটা ছোট লাগে একটা মেয়ের বুবসকে লেখতো আপেল, মানে একজন লেখক হয়ে। এইসব জিনিস মনে আছে, এছাড়া কোনো কাহিনী, ফালতু কাহিনী সব বাংলা বই, বাংলাদেশি যতগুলো বই পড়ছি সব ফালতু, কিন্তু পড়ছি ওইখানে যা ছিল, 200-300 বই যা ছিল সব পড়ে ফেলছি। এসএসসি পরীক্ষা এসে গেছে, ওদিকে বই পড়ার লাত লেগে গেছে, তারপর হচ্ছে ঘোরার লাত লেগে গেছে, ঘুরতে যাইতাম স্কুল পালাই সাইকেলে। তবে হ্যাঁ, এখনকার ছেলেপানের মতো না, ঘুরতে যেতাম সকালে, প্রাইভেট শেষ করতাম, স্কুল টাইম যতটা অতটা টাইমে ঘুরতাম, অনেক দূরে যেতাম সাইকেল চালিয়ে, আবার ওই স্কুল টাইম শেষ হওয়ার পরপরই এসে পড়তাম। আড্ডাবাজি না, কোনো নেশা না, জাস্ট সাইকেলে যেতাম, স্কুল মাইর খাওয়ার ভয়তে যেতাম, স্কুল ক্লাসে গেলে মাইর খাবো, বা গ্রুপটা এমন ছিল যে আজকে তোর পড়া হয় না, তুই মাইর খাবি, কী দরকার তোর মাইর খাওয়ার, চল আমাদের পড়া হয়েছে তারপরও চল ঘুরতে যাই। আর আমার সাইকেল চালানোর খুব শখ ছিল। এসএসসি পরীক্ষা আসছে, এসএসসি পরীক্ষা দিছি, এরপরে তো খোলা, এরপর একটা মোবাইল, বাটন মোবাইল, তারপরে হচ্ছে মুভি দেখা শুরু। কুরিয়ানার দোকানে যত মুভি ভরতো, ওই মেমোরি কার্ডে তখন মুভি ভরতো, মেমোরি কার্ডে মুভি ভরতো ধারাধার, 2-3টে মুভি একদিনে শেষ করে দিতাম। আর তখনকার মোবাইলে চার্জ অনেক থাকতো। আমি বলিউড সম্পর্কে এত জানি, কিন্তু তার মানে এই না যে খুব অনেক আগে থেকে বলিউডের মুভিগুলো দেখা শুরু করছি। ওই সময় যা দেখতাম, বলিউড দেখতাম, হলিউড দেখতাম, তামিল দেখতাম, এমন না যে পছন্দ। কোরিয়ানার শেখর, এখনও মনে হয় দোকান আছে, তারপরে আরেকটা লোক ছিল যে একটু মোটা সোটা করে, নাম কি মনে নাই, তারপরে স্বাধীন। তো ওদের কাছ থেকে যে মুভিগুলো আনতাম, এমন না যে এই মুভিটা দেখবো, ওদের যে ফোল্ডার করা ছিল ওই ফোল্ডার অনুযায়ী, তো আজকে আমার মোবাইলে 5 জিবি খালি আছে, 5 জিবিতে কয়টা মুভি ধরবে ওই হিসাবে সিলেক্ট করে কপি করে পেস্ট করে দাও। কালকে এর পরেরটা, পরে থেকে যে কয়টা ধরে 3-4টা 5টা সিলেক্ট করে দাও, ঢুকাই দাও। তো প্রত্যেকদিন মুভি আনতাম আর দেখতাম, দেখে আবার পরের দিন বিকেলবেলা দুপুরের সময় কুলিনে যাইতাম, মোবাইলটা চার্জ দিতাম, মুভি ভরতাম, সন্ধ্যার সময় আবার আসতাম, খুশি খুশি রাত্রে আবার মুভি দেখতাম। এই কাজ চলছে। ওই বই পড়ার মতোই মুভিও দেখছি, এত তামিল মুভি, এখন তো তামিল মুভি আমি দেখেই না, আর ওই সময় 2-3টা করে তামিল মুভি দেখে ফেলছি অনায়াসে প্রত্যেক দিন। ঠিক আছে, এই যে পূর্বাস, অল্লু অর্জুন, তারপরে এনটিআর, এদের মুভি দেখছি এরা যখন ছোট ছিল, শুরু করছে তখন থেকে। মাগাদিরে ছবি ফেভারিট ছিল তখন, কিন্তু কেউ মাগাদিরে ছবি কি মাগাদিরে বলতোই না, রামচরণের ছবি ওই কোথাও একটা টাইটেলে রামচরণ লেখা, রামচরণের ছবি। আর তখন তো ইন্টারনেট ছিল না, তো ওই রামচরণ, ওই এক একজনে কপি পেস্ট করতে করতে সবার কম্পিউটার ছড়াই পড়ছে, আর ওই মুভিটার নামই পড়ে গেছে পুরা এলাকায় রামচরণ। বাণীপাড়াও একজনে বলতেছে এটার আমার নাম রামচরণ, আমি বলছি এটার নাম মাগাদিরা। যাই হোক, এরপরে কলেজ আসছে, কলেজে ভর্তি হওয়া নিয়ে কোথায় ভর্তি হবে একটা কনফিউশন। যাই হোক, সেটা আর এক কাহিনী। ভর্তি হয়েছি কুরিয়ানতেই। কুরিয়ানাতে ভর্তি হওয়ার পরে সমাজবন্ধের বইয়ের লাত, মানে রত্না একটা প্রথম বই দিছিল ওর
বাড়ি থেকে এনে। তো সেইটা পড়ার পরে সমাজবন্ধনের যে লেখা সেটা পছন্দ হয়ে গেছে। এরপরে গর্ভধারিণী মনে হয় আমার আর নেওয়াই হয় না লাইব্রেরি থেকে। বাদবাকি রত্নার কাছে অনেক সমাজবন্ধের বই ছিল, ও সেইগুলো দিত বা ও লাইব্রেরি থেকে এনে দিত, ওর নামে আনতো, তারপরে আমার কাছে দিত, আমি পড়তাম। এইভাবে ইন্টারে পড়ার অবস্থায় সমাজবন্ধের লাত পুরো লেগে গেছে। সমাজবন্ধের যত বই ইন্টারের লেখাপড়ার পাশাপাশি পুরো সমাজবন্ধের বই পড়ে ফেলছি। ইন্টার পাশ করার পরে অল্প কয়েকটা হাতে গোনা বই হবে যেগুলা নতুন পড়ছি সমাজবন্ধনের, বাদ বাকি যত বই সমাজবন্ধনে পড়ছি, গর্ভদানী, সাতকাহন, আটকুটুরি, নয়, অর্জুন সমগ্র, সব সমাজবন্ধনের সব লাইব্রেরি থেকে নিছি। দুই এক আমি নিছি, রত্না নিছে, ওর কাছে অনেক বই ছিল সমাজবন্ধনের। কলেজের লাইব্রেরি থেকে হুমায়ুন আহমেদ পড়ছি, কলেজের লাইব্রেরি থেকে নিয়ে হুমায়ুন আহমেদ। এরকম করতে করতে পুরো ইন্টার লাইফটা রত্নার সাথে সারাদিন টেক্সট করতাম, কথা বলতাম, কলেজ যেতাম, বন্ধু বান্ধবের সাথে ওই কলেজ টাইমটাতে ঘুরতাম, বাড়ি আসলে পর সম্পূর্ণ একা উপন্যাস পড়তাম, বইয়ের নিচে রাইখা উপন্যাস পড়তাম। অল টাইম আমার বইয়ের নিচে একটা উপন্যাস থাকতো। আর তখন উপন্যাস পড়া হয়ে গেছে শেষ করতে হবে আজকের মধ্যে, বাট যত তাড়াতাড়ি শেষ করা যায় উপন্যাস। আচ্ছা, ইন্টারে ঘুরছি, রত্নার সাথে কথা বলছি, যেটাকে হয়তো এখন সবাই প্রেম বলবে, কিন্তু তখন প্রেম ছিল না, ধরলাম প্রেম। তারপর উপন্যাস, সবচেয়ে বেশি উপন্যাস পড়া, মুভি দেখা, এই সব কিছু করার পরও এসএসসির চাইতে এইচএসসির রেজাল্ট আমার ভালো হয়েছে। দুইটাতেই এ গ্রেড, কিন্তু পয়েন্ট এইচএসসির আগানো, যেটা আনকমন। যাদের এসএসসি রেজাল্ট ভালো হয় তাদের দেখা যায় যে এইচএসসিতে একটু কম হয়, আমার ক্ষেত্রে হয়েছে ভিন্ন। কলেজ যখন পড়তাম তখন ওই একই বললাম না, যে যখনই বাড়ি আসতাম তখনই বাড়ির আশেপাশে আর কেউ ছিল না। কলেজ যখন যেতাম ততক্ষণ কলেজ থাকতাম, ততক্ষণ কলেজ থাকা অবস্থায় হয়তো রাত্র 8টা পর্যন্ত থাকতাম ম্যাক্সিমাম বাজারে, কিন্তু ওরা থাকতো তার চেয়েও বেশি, কারণ ওদের বাড়ি কাছে। আমি 8টায় বাজার থেকে বের হয়ে বাড়ি যেতাম 9টায়, ওরা 8টায় বাজার থেকে 9টায় বাজার থেকে বের হয়ে ওটা আড্ডা শেষ করে ওরা বাড়ি তো 9টা 5-এ। তো আমার সবসময় 1 ঘন্টা আগে যেতে হতো। তো এই জন্য সব প্রোগ্রামে আমাকে সামিলও করতো না ওরা, যে ও তো থাকবেই না, ওকে রেখে কিলাম। কিন্তু তারপর আমি নিজের থেকে মজা করে গেছি, আমার নিজের মজায় আমি কখনো কমতি রাখি নাই। এরপরে ইন্টার, একদম ইন্টার পরীক্ষার পরে সম্পর্ক রত্নার সাথে কেমন কেমন হঠাৎ দ্রুত খুব চেঞ্জ হয়ে গেছে। আর পরিবারে বড় ছেলে হলে যেটা হয়, ছোটবেলা থেকেই কথা শোনানো শুরু করে যে চাকরি করতে হবে, টাকা ইনকাম করতে হবে, এই যে একটা প্রেশার মাথার মধ্যে, যে কিছু করতে হবে, হঠাৎ করে অনেক টাকা ইনকাম করা লাগবে, প্রেম করে বসছি, রত্নাকেও লাগবে, পরিবারকেও লাগবে, বিদেশ গেলে কেমন হয়, বিদেশ যাওয়ার মাথায় ঢুকছে। বহুত ভুল। ঢাকা আসছি, বাবা কোরিয়ান ভাষা শেখার জন্য একটা জায়গায় ভর্তি করাইছে 10,000 টাকা দিয়া, হোস্টেলে রাখছে 5,000 টাকা দিয়া, অথচ সে জানতোই না যে কোরিয়ান ভাষা। জানতো মানে ওই তার অফিসের ওইখানে যারা ছিল তারা বলছে, কিন্তু যে কোথায় কোনটা আসল কোনটা নকল, বা কোনটা কোন প্রসেসটা কবে থেকে শুরু হয়, ওই টাকাটা না ওইখানে ভর্তি না করা, যদি কোনো একটা কলেজে ভর্তি করাইতো, যে কোনো কলেজে হোক, পড়ার শখ ছিল, পড়ার, স্কুল কলেজ ছাড়ার কখনো যে পড়বো না এই টেন্ডেন্সি কখনো ছিল না। এখন যেমন চাইতে চায় না ছেলেপান, পড়তে কষ্ট হয়, তাদের চান্স পেলেও কষ্ট হয়, ইচ্ছা করে না পড়তে, আমার মধ্যে ছিল না। আমার মধ্যে টার্গেট ছিল, বিএম কলেজে ভর্তি হওয়ার জন্য অনেক ট্রাই করছিলাম। একটা ছেলে
আমাদের আত্মীয় স্বজনের মধ্যে হিন্দু, বিএম কলেজে পড়তো। আমার কাছে ইংরেজি ডিপার্টমেন্টে ভর্তি করার জন্য 15,000 টাকা চাইছে। তারপরেই 15,000 টাকা চাওয়ার পরেই আমার মাথার, তখন ওই যে বামপন্থী ছিলাম তো পুরো, সমাজ সুন্দর পড়তে পড়তে পুরো বামপন্থী হয়ে গেছিলাম, একদম হার্ডকোর বামপন্থী। তো টাকা চাইছে পরে মাথা গুলাই গেছে যে টাকা দিয়ে যদি লেখাপড়া ঘুষ দিয়ে যদি পরীক্ষায় ঘুষ দিয়ে যদি জাস্ট ক্লাসে একটা ডিপার্টমেন্টে ভর্তি হইতে হয়, তো সেই লেখাপড়া করারই দরকার নেই, আর ট্রাই করি নাই। মানে এতটা হার্ডকোর বামপন্থী হয়ে গেছিলাম যে ওয়েটিং লিস্টে বিএম কলেজ আসছে, বিএম কলেজে কী জানি একটা সাবজেক্ট আসছিল, তো চাইছিলাম ইংলিশ ডিপার্টমেন্টে পড়ার জন্য। তো সেই জন্য একজনে, আমার মামাই দিছিল ওই নাম্বারটা, ওর ছেলেটা ছিল বাণীরপাড়ার, মামার পরিচিত হিন্দু। তো আমার কাছে 15,000 টাকা চাইছে। যেদিন টাকা চাইছে সেদিন আমি রত্না ছিল আমার কাছে। রত্না বলছে যাও দাও, আমি বলছি দাও। মাথা আগুন ধরে গেছে যে, বলছি না ভর্তি হওয়া লাগবে না, এরপর ট্রাই করি না। সব জায়গায় মাইনরিটি ছিলাম। এই যে লেভেল যে পর্যন্ত বললাম, এই পর্যন্ত এমন একটা বন্ধু পাই নাই যাকে সব কথা খুলে বলতে পারতাম, যার কাছে সব। মাঝখানে ইন্টারের লাস্ট দিকে আসছিল আমাদের গ্রামেরই একটা ছেলে, কিন্তু হলো না, হয় নাই। ও আসলে ওই রকম দিল খোলাভাবে যে অ্যাকসেপ্ট করবে সেটা পারে না। এখন তো পুরোই জানি যে পারে না। তো এরকম কোনো বন্ধু পাই নাই আজ পর্যন্ত যার কাছে সব কিছু খুলে আমার কথা যে বুঝবে, যার কাছে নিঃসংকোচে যে কোনো একটা সমস্যা আমার খুলে বলতে পারি, কেউ নাই, কখনো ছিলও না। এরপরে ইন্টার পরীক্ষার পরে আমার আর রত্নার ব্যাপারটা সবাই জানছে। আচ্ছা, বন্ধু বান্ধব যদি প্রেম করে, আর যদি এক ক্লাসে দুইটা ছেলে মেয়ে প্রেম করে, তো ক্লাসের অন্য বন্ধু বান্ধবরা খুশি হবে, তাই না? বন্ধুকে সাপোর্ট করবে, মেয়েরা না করুক। মেয়েরা মেয়েদের করে না, কিন্তু ছেলেরা তো করবে। আমার ক্ষেত্রে হচ্ছে মানে ওরা ছিল মনে হয় আমার সবাই বাপ, বাপ চাচা। আমি প্রেম কর আমি প্রেম করছি, আমরা প্রেম করি দেখে ওদের মনে হয় সবার মান সম্মান চলে গেছে। সবাই আমার সাথে কথা বলা বন্ধ করে দিছে। এরপরে বিয়ে করছি শুনছে পরে, গোপনে আমরা পালাই বিয়ে করছি পরে, একসাথে থাকা শুরু করছি পরে। সবাই তো, আমার যে সবচেয়ে ঘনিষ্ঠ যে দুটো ছিল, ওই একটা বললাম না আগে, একটু আগে, এলাকার একটা আর একটা পাশে, তন্ময় আর ধিতাব, এই দুইটাতে মানে আমার মা বাবার যতটা মান সম্মান না গেছে, তার চেয়ে মনে হয় বেশি ওদের গেছে। তন্ময়কে একবার জিজ্ঞেস করছে ওদের বাড়ির একজনের টিটকারি মেরে, সতীন্দ্র স্যার, সে একজন টিচার, সে আমাকে, আমি তার কাছে পড়ছি, অথচ সে একজন তার স্টুডেন্ট সম্পর্কে একটা খারাপ ভাষায় জিজ্ঞেস করছে। তন্ময় আবার কি বলতেছে, না আমি তো চিনিই না, কে শুভজিৎ। ধিতাবেরও একই অবস্থা, এলাকার মানুষে জিজ্ঞেস করছে, বলে না আমি চিনি না, আমার সাথে সম্পর্ক নাই, ওইসব ব্যাপার আমি জানি না, আমার কাছে জিজ্ঞেস করবেন না। মানে আমি জানলাম না যে আমি প্রেম করলাম, আমি বিয়ে করলাম, তাতে তোদের সমস্যাটা কি হলো? তোরা সাপোর্ট না করতে পারো, বিরোধিতা কেন করতে গেলি, তাও আমার পেছনে বসে। ধিতা হচ্ছে, ওকে যে পাম দিবে সে ভালো। আমি একবার ওর বাসায় গেছিলাম, তো ঢাকা যখন আসছে ভর্তি করে, এই তন্ময়কে যখন তন্ময় ধিতাব ভর্তি হয়ে গেছে আগে পিপলসে, ধিতাবের সাথে এত খাতি, ধিতাব ভর্তি করেন, দেখছো এগুলো কি বলতেছে আমি, এত ছোট ছোট জিনিস, এতটা ছোট, যাই হোক বাদ দেয়। হ্যাঁ, ধিতাবের বাসায় কম্পিউটারে একটা জিনিস দেখছিলাম, যেটা আমার, যেখান থেকে মনে হয়েছে যে না, এরপর আমারই দূরে সরে যাওয়া উচিত। তো এই তো আজ পর্যন্ত মাইনরিটিতেই আছি। বিয়ের পর তো পুরোপুরি মাইনরিটি, ওই বয়সে কেউ বিয়ে করে না, বন্ধু বান্ধবের মধ্যে বিয়ে যারা করছে করছে, তাদেরকে, তাদের প্রেমের ব্যাপার সবাই কেমন যদি মেনে নিছে, কিন্তু আমাদের প্রেমের ব্যাপারটা কেউ মানতেই পারে না। দুই পরিবার, এলাকার মানুষ, সমাজের মানুষ দূরে কথা, বন্ধু বান্ধব মানতে মানতে পারে না।
তারপর তো আমিও ঢাকা এসে পুরো সব কিছু ত্যাগ করে চাকরি, সারাদিন চাকরি, মানে সকাল থেকে রাত পর্যন্ত চাকরি করতাম, মানে কাজ করতাম, বাসায় আসতাম, খেয়ে দিয়ে ঘুমাইতাম। মেয়েটা ছিল, মেয়েটার সাথে ওই উম, বলে না, যখন সব চলে গেছে, আত্মীয় স্বজন, বাবা মা, বন্ধু বান্ধব সব যখন চলে গেছে, তখন ওই যে ওই সব কিছু পূরণ করে দিছে হচ্ছে মেয়ে। তো এখন পর্যন্ত সেটাই আছে। আমরা এখন ওই সব কিছুর অভাব ওই মেয়েই পূরণ করে। আমি মেয়ের সাথেই খেলি। আমার কখনো আজ পর্যন্ত বোরিং লাগে না, যে এখন যে বাসায় বসে আছি 1 দেড় 2 বছর পর্যন্ত, যে বাসায় বসে থাকতে বোরিং লাগে, বোরিং লাগে না যতক্ষণ ও থাকে। হয়তো এইভাবেই এরকম। এখন অবশ্য সেই সব বন্ধু বান্ধব ফেসবুকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাইছে, কিন্তু তারপর আবার দেখলো যে আমি একটু ভিন্ন ধরনের কথাবার্তা বলা শুরু করছি, একটু স্পিরিচুয়ালিটি, হিউম্যানিটি। তো তখন আবার ওই যারা যারা একসময় আসছিল বিয়ের 5 6 বছর পরে, যে ওরা তো ঠিকঠাক আছে, তো তারা আবার দেখতেছে যে ও তো আমাদের মধ্য থেকে উঠেই একটা মানুষ যে ভিন্ন ধরনের কথা বলতেছে, আর এই কথাগুলা মানুক আর না মানুক, আমি জানি তাদের মাথার মধ্যে তো আঘাত করে, কোথাও না কোথাও একটা হাতুড়ি মারে, বা দেখে যে যেটা বলতেছে ঠিক তো বলতেছে। আরো বড় কোনো মানুষ হলে বলে তখন তাকে পূজা করতে পারতাম, তাকে সম্মান করতে পারতাম, কিন্তু আমাদের মধ্য থেকেই একটা মানুষ উঠে এসব কথা বলতেছে, এইটা সহ্য করা খুব কঠিন, টাফ ব্যাপার। বন্ধু বান্ধব যদি অনেক টাকা ইনকাম করে ফেলে, বা আপনার প্রতিদ্বন্দ্বী যে সে যদি অনেক টাকা ইনকাম করে ফেলে, তাতে ততটা খারাপ লাগে না, কারণ আপনি মনে মনে কি জানেন যে টাকা পয়সা আজকে আছে কালকে নাই, ঠিক না? বা তুই ইনকাম করছো, আমি ইনকাম করতে পারবো। কিন্তু আপনি যদি কোনো কিছু এমন একটা জিনিস অর্জন করে ফেলেন যেটা আপনার সামনের লোকটা পারতেছে না, বা তার কাছে সেটা ইম্পসিবল মনে হইতেছে, যে সে আর এমনও না যে টাকা পয়সার মতো কালকে শেষ হয়ে যাবে, তো সেক্ষেত্রে মানুষের একটা ঈর্ষা জাগে। আর সেই ঈর্ষা থেকেই আবার ওই যারা আসছিল, তারা আবার আস্তে আস্তে আসে ফেরেন লিস্টে, কিন্তু পাশ কাটাই যাওয়া শুরু করছে। যেহেতু সেই আগেও ছিল, প্রথম থেকেই চিন্তাধারা ভিন্ন ছিল, আর এখন তো সেই চিন্তাধারা একদম প্রকট হয়ে উঠছে, সবার সামনে প্রকাশ করতেছে সেই চিন্তাধারা। এখনো মাইনরিটিতেই মরতে চাই এখন, মাইনরিটিতে মরতে চাই, আর মরার পরেও মাইনরিটিতেই থাকতে চাই। মরার পরে আমার বডি আমি কাউকে দেখাতে চাই না। এই যে বিশেষ করে তুমি অচেনা, ঠিক আছে তোমার সাথে, আমি জানি অচেনা অনেক মানুষের সাথে আমি কথা বলছি এ পর্যন্ত, নাম ফেস মনে থাকে না আমার, তারা আসলে সমস্যা নাই, কিন্তু যেসব মানুষকে আমি জানতাম, আমি পছন্দ করতাম, কিন্তু তারা যখন সম্পর্ক শেষ করে দিচ্ছে কোনো কারণ, উইদাউট এনি কারণ। আমি একটা ছেলের নাম না বললেই না, সন্তু আমার একটা ভালো বন্ধু ছিল, ক্লাস 6 থেকে 10 পর্যন্ত তো একসাথেই পড়ছি, পরবর্তীতে বরিশাল পড়তে গেছে। তো ও সব কিছু জানা সত্ত্বেও ও একদিন, ওর সাথে লাস্ট কবে কথা হয়েছে জানি না, মানে বরিশাল বসে একদিন, তখন আমি বরিশাল থাকতাম, ও থাকতো, তো ও আমাকে বলতেছে ওই এলাকার একটা পাতি নেতার কথা, যে তোকে তো অমুক দিন বিয়ে দিয়ে দেবে, তোর তো আগামী রবিবার বিয়ে, তোর আর রত্নার। তো আমার, আমি বললাম না ঘোর বামপন্থী ছিলাম, ইচ্ছা তো করছিল ওকে ওইখানেই চর মারি, তোর দিকে একটা তাকানে দিয়ে চলে আসছি, চৌমাথা বসে ওই লাস্ট। ওর সাথে ওকে যতটা পছন্দ করতাম, যতটা ভালোবাসতাম, ওই
পলকে ওইখানে দাঁড়াইয়া ওর দিকে তাকাইয়া ওই সব কিছু শেষ করে তারপরে আসছি। আজ পর্যন্ত তার জন্য কোনো রিগ্রেট নাই, ওর জন্য কোনো ফিলিং জাগে না। এই জন্য এই পুরো ইসের মধ্যে শেষে ওর কথা আসলো। ও সব কিছু জানতো। সবাই যখন মোটামুটি আউট অফ হয়ে গেছে, তারপরও একদিন ওর সাথে দেখা হয়েছে জালকাঠি বসে আমার সাথে, রত্নার সাথে। ও তখন জালকাঠি থাকতো। একবার জালকাঠি তোর বাসায়ও গেছি, আমি গেছি, ওর বউ ছিল তখন। ওর সাথে আমার এত ভালো সম্পর্ক ছিল, কিন্তু ও মানে আমি চিন্তা করলাম, শালা তুই আমার এত ভালো সম্পর্ক, কোন ওই পাত্রীনেতা যত বড় পাত্রীনেতা হোক, তুই তো আমাকে চেনো, আমি তো ঘোর বামপন্থী, দরকার হলে নিজের গলা কেটে ফেলবো, তারপরও কারো পায়ের নিচে মাথা দিব না। আর তুই আসছো ওরকম একটা পাত্রীনেতার নাম নিয়ে, তুষার নাকি নাম, যে তোকে বিয়ে দিয়ে দেবে রবিবার। আজ পর্যন্ত পারো নাই বিয়ে দিতে। তুই ওইখানেই শেষ আমার জীবন থেকে। সন্তু নাম ওইখানেই শেষ। চৌমাথা, চৌমাথা টেম্পো, এই যে আগে যে ম্যাজিক গাড়িগুলো ছিল, ওই ম্যাজিক চৌমাথা থেকে ইন্দুকাড়ি, না ইন্দুকাড়ি পর্যন্ত মানে আসতো, বা নবগ্রাম। তো সন্তুকে ওইখানেই, পুরো সন্তুর সাথে যত ভালোবাসা যত সম্পর্ক, ওই ক্লাস 6 থেকে ক্লাস মানে 12, তারও 1-2 বছর পরে, তো মোটামুটি 8-9 বছর তো হবেই, তো 8-9 বছর সম্পর্ক ওই সন্তুর ওই একটা কথার বিপরীতে সন্তুর দিকে তাকাইয়া ওইখানেই শেষ। মানে চৌমাথার ওই জায়গাটা রেখে চলে আসছি। আজ পর্যন্ত আর আর ইচ্ছাও নেই। তো এই ধরনের যে বন্ধু বান্ধব আছে, আমি চাই না এই ধরনের বন্ধু বান্ধব কেউ আমার মরার পরে আসুক। আমি মাইনরিটিতে মরতে চাই। আমি চাই না আমাকে যারা যারা ওই এলাকায় চিনতো এরা কেউ আসুক। টপিকটা ছিল মাইনরিটি। আর কত কিছু এটাও হচ্ছে জীবনের একটা পার্ট। এরকম 52 মিনিট, আমি এরকম কয়েক হাজার 52 মিনিটের পডকাস্ট, যেটাকে এখন বলে, এই ধরনের কথা আমার জীবন ছোট, 30 বছরের জীবনে কাহিনী প্রচুর, জীবন প্রচুর দেখে ফেলছি। হাজারো 52 মিনিটের ভিডিও এরকম বানাতে পারি। ইনফ্যাক্ট আমি চাইও বানাতে। আজকের এই যে 52 মিনিটের ভিডিও, এটা এমন না যে 52 মিনিটের বা 53 মিনিটের হবে, এরকম কোনো নির্দিষ্ট টার্গেট নিয়ে বানায় নাই। প্রথম ভাবছিলাম শর্টকাটে 2-3 মিনিটের মধ্যে শেষ করব, কিন্তু বলতে গেলাম রেকর্ড হইতে গেছে। এটা খুব প্যারা দিবে এখন মনে করতেছে, কারণ আমি অডিও রেকর্ড করতেছি ল্যাপটপে, ভিডিও রেকর্ড করতেছি ক্যামেরায়। এখন এই 53 মিনিটের অডিও, ओ माई गॉड, मैंने क्या कर दिया, बहुत गलत कर दिया। ও, যাই হোক, মাইনরিটিতে বাঁচছি দেখে অনেক কাহিনী অবজার্ভ করতে পারছি, অনেক জিনিস অবজার্ভ করতে পারছি, অনেক লোকজনকে অবজার্ভ করতে পারছি, যেটা হয়তো ওই সব বন্ধু বান্ধব এক জায়গায় থাকলে সকাল থেকে রাত পর্যন্ত, তাইলে হয়তো এই জিনিসগুলো অবজার্ভ করতে পারতাম না, যেটা হয়তো ওরা ওই এলাকায় বসে পারে নাই। বা আমার এখন ছোটো ভাই যে ঘর থেকে বের হলেই বন্ধু বান্ধব বাড়িতে এসে পারে, বাড়িতে বন্ধু বান্ধব এসে পড়ে, এরপরে সারাদিন আড্ডা, রাত্র 1-2টা পর্যন্ত আড্ডা দেয়। এরা এই জিনিসগুলো অবজার্ভ করতে পারে না, এরা এই জিনিসগুলো জানতে পারে না। ওরা সারা জীবনে একটা উপন্যাসও পড়ে নাই। উপন্যাস পড়া নিয়েও আমার অনেক কাহিনী আছে, যেগুলো বলবো আস্তে আস্তে কোনো দিন। তো ওই যে একা থাকার কারণে বইয়ের দিকে ঝুঁকছি, কোনো খারাপ কিছুতে ঝুঁকি নেয়। বাবা মা উপন্যাস পড়ার জন্য কত খারাপ খারাপ ভাষায় গালিগালাজ করছে আমাকে, সেগুলা মনেও করতে চাই না। কিন্তু যদি অন্য কিছুতে ঝুঁকে পড়তাম, নেশার দিকে,
আড্ডা মারার দিকে, তাহলে হয়তো অন্যরকম হতো। কিন্তু বই পড়ার দিকে ঝুঁকে পড়ছি, ওই যে ক্যারেক্টারগুলো, সেই ক্যারেক্টারগুলোর মধ্যে জিনা শুরু করছি। এই তো, শুধু শুধু 1 ঘন্টা বানাই কি লাভ? 55 মিনিট হয়েছে, এ পর্যন্তই রাখি আজকে কি?